ঘোমটা তুলে নতুন বউয়ের মুখ দেখতেই রাজীব চমকে উঠল। তার সামনে নববধূ সেজে বসে আছে তার বাড়ির কাজের মেয়ে সুলতানা। রাজীব বিছানা থেকে লাফ দিয়ে নিচে দাঁড়িয়ে গেল। নতুন বউ সুলতানা ফেলফেল করে রাজীবের দিকে তাকিয়ে আছে। রাজীব আবার ভালো করে তার নতুন বউয়ের দিকে তাকিয়ে দেখল, তারপর উত্তেজিত হয়ে বলল, তুই আমার বাসর ঘরে কি করছিস? সুলতানা কোনো উত্তর দিচ্ছে না, শুধু রাজীবের দিকে ফেলফেল করে তাকিয়ে আছে। রাজীব আবার জানতে চাইল, তুই আমার বাসর ঘরে কি করছিস? আমার স্ত্রী মনি কোথায়? নতুন বউয়ের কোনো উত্তর নেই, কারণ নতুন বউ বোবা, কানে শোনে না। ও মাই গড, কার কাছে আমি জিজ্ঞাসা করছি? ও তো কানে শোনে না, কথাও বলতে পারে না, ও কেন আমার বাসর ঘরে আসলো? একা একা কথাগুলো বলতে বলতে রাজীব দৌড়ে বাসর ঘর থেকে বের হয়ে গেল। নতুন বউ একইভাবে তাকিয়ে আছে। রুমের বাইরে এসে চিৎকার দিয়ে মা বাবা বলে ডাকতে লাগলো। রাজীবের চিৎকার শুনে রাজীবের মা বাবা ছুটে আসলো। রাজীবের মা জানতে চাইল, কি হয়েছে? তুই চিৎকার দিয়ে ডাকছিস কেন? মা, আমার বাসর ঘরে আমার বাড়ির কাজের মেয়ে সুলতানা বধূ বেশে বসে আছে কেন? কথাটি শুনে রাজীবের মা বাবা দুজনেই চমকে উঠল। রাজীবের বাবা মুমিন খান বলল, তুই এসব কি বলছিস? সুলতানা কেন তোর বাসর ঘরে থাকবে? আব্বু, এটা তো আমার প্রশ্ন, সুলতানা কেন আমার বাসর ঘরে থাকবে? রাজীবের মা বলল, তোর মাথায় কি সমস্যা হয়েছে? তুই কি উল্টাপাল্টা কিছু খেয়েছিস? মা, আমি ঠিক আছি, আর আজ আমি উল্টাপাল্টা কিছু খাইনি। অসম্ভব কথা বলছিস, যেটা কোনোদিনও সম্ভব নয়। আমাদের বাড়ির কাজের মেয়ে তোর বাসর ঘরে, এটা একটা হাস্যকর বিষয় না? তোমার কাছে যেটা হাস্যকর বিষয়, আমার কাছে সেটা হলো বাস্তবতা। তুমি যাও, বাসর ঘরে ঢুকে দেখে এসো। আমিনা বেগম বলল। রাজীবের বাপ, চলো তো দেখে আসি। দুজনে তাড়াহুড়ো করে বাসর ঘরের ভেতরে প্রবেশ করলো। রাজীব টেনশনে কোনো হিসাব মিলাতে পারছে না। মনে মনে বলল, এটা কিভাবে সম্ভব? আমার তো মাথায় কিছু ধরছে না। রাজীবের মা বাবা বাসর ঘরের ভেতর প্রবেশ করে সুলতানাকে বিছানার উপর বধূ বেশে বসে থাকতে দেখে দুজনেই চমকে উঠল। আমিনা বেগম আস্তে আস্তে সুলতানার পাশে বসলো। তারপর হাত ইশারায় জানতে চাইল, তুই এখানে এসেছিস কেন? সুলতানা কোনো জবাব দিচ্ছে না। আবারও জানতে চাইল, তুই শাড়ি পরেছিস কেন? তুই রাজীবের বাসর ঘরে কি করছিস? কিন্তু সুলতানা মাথা নিচু করে বসে আছে, কোনো উত্তর দিচ্ছে না। আমিনা বেগম এবার দাঁড়িয়ে গিয়ে মুমিন খানকে বলল, আমি তো বিষয়টার আগা মাথা কিছুই বুঝতে পারছি না। ও তো আমার কথার কোনো উত্তর দিচ্ছে না। রাজীবের বাপ, এখন কি করব সেটাই তো বুঝতে পারছি না। রাজীব তো মিথ্যা কথা বলেনি, ও তো কেবল উত্তেজিত হয়েছে। আমি হলে সবকিছু তছনছ করে ফেলতাম, কিন্তু আমাদের পুত্রবধূ মনি কোথায়, সেটা তো আমিও বুঝতে পারছি না। বৌমা কোনো ফাজলামো করছে না তো? দেখো রাজীবের বাপ, বৌমা একটা শিক্ষিত মেয়ে, আজ রাতে এমন একটা কাজ করবে এটা আমার মনে হয় না। তাহলে সুলতানা কেন এখানে এসেছে? নিশ্চয় এর মধ্যে কোনো কারণ আছে। চলো তো সারা বাসা খুঁজে দেখি বৌমা কোথায় আছে। দুজনেই বাসর ঘর থেকে বের হয়ে গেল, কিন্তু সুলতানা এখনো মাথা নিচু করে বসে আছে। মা বাবা বাহিরে আসতেই রাজীব বলল, এবার বিশ্বাস হয়েছে? আমার কথা তোমাদের বিশ্বাস হয়েছে? আমিনা বেগম বলল, আমি তো কিছুই বুঝতে পারছি না, এটা কি করে হলো? মা, এখন কি করব? একটা কাজের মেয়ে বধূ সেজে আমার বাসর ঘরে বসে আছে, আর আমার স্ত্রী আমার নববধূ মনির কোনো খোঁজ নেই। মুমিন খান বলল, বৌমা মনে হয় কোনো ফাজলামো করছে। আমিনা বেগম ধমক দিয়ে বলল, তুমি বারবার বলছো ফাজলামো করছে। সিরিয়াস বিষয় নিয়ে মানুষ ফাজলামো করে? এমন সময় ড্রয়িং রুম থেকে মনি বলে উঠল, আপনারা সত্য কথা বলেছেন, সিরিয়াস বিষয় নিয়ে কেউ কোনোদিন ফাজলামো করে না। কথাটি শোনা মাত্র সবাই চমকে উঠল। অবাক হয়ে একজন আরেকজনের দিকে তাকাচ্ছে। আমিনা বেগম বলল, রাজীব, বৌমা তো ড্রয়িং রুমে, তোমরা আমার সাথে এসো। সবাই ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো। ড্রয়িং রুমের ভেতর প্রবেশ করতেই সবাই অবাক হয়ে গেল। একটা থ্রি পিস পরে ড্রয়িং রুমের সোফায় বসে আছে মনি। রাজীব জানতে চাইল, এসবের মানে কি? আজ আমাদের বাসর রাত, তুমি নর্মাল ড্রেসে এখানে বসে আছো, আর আমার বাড়ির কাজের মেয়ে বধূ বেশে আমার বাসর ঘরে বসে আছে। এসবের মানে কি? যাকে যেখানে থাকার কথা সে সেখানেই আছে। যাকে যেখানে থাকার কথা মানে? তুমি এসব কি উল্টাপাল্টা কথা বলছো বৌমা? আমি যেটা বলছি সত্য বলছি, আর আমি আপনাদের পুত্রবধূ না। মুমিন খান বলল, তোমার কথার আগাগোড়া কিছুই বুঝতে পারছি না। তুমি কি সুস্থ আছো নাকি অসুস্থ হয়ে গেছো? কি বলছো একবার ভেবে বলছো? আজ রাজীবের সাথে তোমার বিয়ে হয়েছে, আর তুমি বাসর ঘরে না থেকে এখানে এসে বসে আছো, আবার বলছো তুমি আমাদের পুত্রবধূ না। তোমার কি হয়েছে বৌমা? সত্যি করে বলো তো। আমি যেটা সত্য সেটাই বলছি, আমি আপনাদের পুত্রবধূ না। এবার রাজীব উত্তেজিত হয়ে বলল, বিয়েটাকে কি তুমি পুতুল খেলা মনে করো? এবার মনির চোখ বড় বড় করে রাজীবের দিকে তাকিয়ে বলল, আপনি কি মানুষের জীবনটাকে পুতুল মনে করেন? একটা মানুষের স্বপ্ন, আশা, ভালোবাসা, তার সুন্দর একটা জীবন, তার সুন্দর একটা ভবিষ্যৎ নিয়ে আপনি খেলা শেষে ছুড়ে ফেলে দিবেন? তুমি এসব কি বলছো? আমি কার জীবন নিয়ে খেলা করেছি? আপনি সুলতানার জীবন নিয়ে খেলা করেছেন। কথাটি শোনা মাত্র রাজীবের মা বাবা চমকে উঠল। রাজীব কিছুটা থতমত খেয়ে গেল। রাজীবের মা আমেনা বেগম জানতে চাইল, তুমি এসব কি বলছো? রাজীব কেন সুলতানার জীবন নিয়ে খেলা করবে? সঠিক উত্তরটা যদি চান তাহলে আপনার ছেলের কাছে জিজ্ঞাসা করুন, আপনার ছেলে সুলতানার জীবন নিয়ে কেমন করে খেলা করেছে। মুমিন খান বলল, তুমি কি বলতে চাও খুলে বলো, এভাবে উল্টাপাল্টা কথা বলে আমাদের টেনশন বাড়িয়ে দিও না। রাজীব বলল, মনি, এসবের মানে কি? কেন এমনটা করেছো? কেন এমনটা করেছি বুঝতে পারছো না? একটা অবুঝ সন্তানকে পিতৃ পরিচয় দেবার জন্য এমনটা করেছি। আমিনা বেগম বলল, কার সন্তান? কিসের সন্তান? সুলতানার গর্ভে আপনার ছেলে রাজীব চৌধুরীর সন্তান। কথাটি শুনে আবারও সবাই চমকে গেল। রাজীব মাথা নিচু করে থতমত খেয়ে বলল, মিথ্যা কথা, এসব মিথ্যা কথা। আমিনা বেগম বলল, তুমি যা বলছো তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? অবশ্যই আমার কাছে প্রমাণ আছে মা। এই মেয়েটা যা বলছে সব মিথ্যা কথা। আপনাদের সত্য ঘটনা শোনাই। আমার মামা তো রোজি, আপনাদের পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া, যার মাধ্যমে এই বিয়ের আয়োজন। রোজি দুদিন আগে আপনাদের বাসার ভিতর প্রবেশ করতে দেখতে পেল সুলতানা বেসিনে বমি করছে। রোজি কিছুটা অবাক হয়ে মনে মনে বলল, কি ব্যাপার, মেয়েটা কি অসুস্থ? বমি করছে কেন? রোজি দৌড়ে সুলতানার কাছে আসলো। সুলতানার কাছে ইশারায় কিছু
জানতে চাইল। সুলতানা মাথা নিচু করে আছে আর চোখের পানি টপ টপ করে পড়ছে, কিন্তু কিছুই বলছে না। রোজি আবার জানতে চাইল কি হয়েছে, তোমার শরীর খারাপ, চলো আমি তোমাকে ডাক্তারখানায় নিয়ে যাই। সুলতানা তখনও কোনো কথা বলছে না, শুধু কান্না করছে। রোজির কাছে ব্যাপারটা কেমন জানি একটু অদ্ভুত লাগলো, তাই হাত ইশারায় অনেক অনুনয় বিনয় করে সুলতানাকে জিজ্ঞাসা করতে লাগলো। শেষ পর্যন্ত সুলতানা হাত ইশারায় বলল রাজীব প্রতিদিন তার সাথে শারীরিক সম্পর্ক করে, যার কারণে সে প্রেগনেন্ট হয়ে গেছে। কথাটি শোনা মাত্র রোজি চমকে উঠল, মনে মনে বলল ছি ছি ছি, এত বড় জঘন্য কাজ। একটা প্রতিবন্ধী অসহায় বাড়ির কাজের মেয়ের সাথে রাজীব এত বড় খারাপ কাজ করতে পারলো। আমি তাকে কত ভালো মনে করেছি। আমার ফুফাতো বোন মনির সাথে দুদিন পর তার বিয়ে, কিন্তু এমন একজন লম্পট চরিত্রহীন মানুষের সাথে আমার বোনের বিয়ে হতে পারে না। ভাবতে ভাবতে রোজি সিদ্ধান্ত নিল সুলতানাকে নিয়ে সে মেডিকেলে যাবে, সবকিছু পরীক্ষা করবে, তারপর রাজীবের আসল চরিত্র সবার সামনে তুলে ধরবে। যেই ভাবনা সেই কাজ। সুলতানাকে নিয়ে মেডিকেলের দিকে পা বাড়ালো। পরদিন আমার বাসায় রোজি ওর মুখে রাজীবের কুকীর্তির কথা শুনে চমকে উঠলাম। রোজির হাতে সুলতানার টেস্টের সমস্ত রিপোর্ট। আমি অবাক হয়ে গেলাম, জানতে চাইলাম আমি এখন কি করব। রোজি বলল পাপির শাস্তির ব্যবস্থা করতে হবে, তাহলে বিয়েটা ভেঙে দেই, সবাইকে ঘটনা জানিয়ে দেই। এভাবে কোনোদিন একজন পাপির শাস্তি হতে পারে না, এভাবে সুলতানা কোনোদিন ন্যায্য বিচার পাবে না। রাজীব একটা অসহায় মেয়ের ক্ষতি করেছে, এই মেয়েটাকে ওর বিয়ে করতে হবে। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমরা বিয়ে ভেঙে দিলেও রাজীব কোনোদিন সুলতানাকে বিয়ে করবে না। পাপ যখন করেছে তখন প্রায়শ্চিত্ত করতে হবে। সুলতানাকে রাজীবকে বিয়ে করতে হবে, সে ব্যবস্থা আমি করব, তুই শুধু আমাকে সহযোগিতা করবি। এবার আপনারা আসল ঘটনা বুঝতে পেরেছেন। রাজীব আবারও বলল মিথ্যা কথা, সব মিথ্যা কথা। আর একটা মিথ্যা কথা আপনি বলবেন না, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন না। আপনি অনেক বড় পাপ করেছেন। সুলতানার সাথেই আপনার বিয়ে হয়েছে। ও সর্বনাশ যখন করতে পেরেছেন তখন ওকে বউ হিসাবে মেনে নিয়ে সংসার করুন, তা না হলে আপনার কপালে দুঃখ আছে। বিয়ের কাবিন কিন্তু 1 কোটি টাকা। সুলতানার গর্ভের সন্তান আর ওর সমস্ত রিপোর্ট কিন্তু আমার হাতে। একটু নয়ছয় করলেই আপনাকে জেলের ভাত খাইয়ে আমি ছাড়বো। মা, বাবা, তুমি কিছু বলছো না কেন? এই মেয়েটা যা বলছে সব মিথ্যা কথা। রাজীব সাহেব আর নাটক করবেন না। আপনার নববধূ সুলতানা বাসর ঘরে বসে আছে, চুপচাপ বাসর ঘরে চলে যান, তা না হলে পুলিশ ডাকতে বাধ্য হব। প্রিয় ভিউয়ার্স, রাজীব এখন কি করবে? সে কি তার বাড়ির কাজের মেয়ে সুলতানাকে বউ হিসাবে মেনে নিতে পারবে? রাজীবের বাবা মা কি মেনে নিতে পারবে? তাদের সমাজে কাজের মেয়েকে কি তার বউ হিসাবে মানতে পারবে? কিন্তু আপনাদের কাছে আরেকটা প্রশ্ন, রাজীব যখন একটা অসহায় মেয়ের সর্বনাশ করেছিল তখন কি সমাজের কথা মনে হয়নি? তখন কি তার পারিবারিক অবস্থানের কথা মনে ছিল না? আপনারা উত্তরটা কমেন্টে দিয়ে যান। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটির রচনা ও পরিচালনায় ফেরদৌস অপু, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।